অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন শওকত আলী রচিত উপন্যাস প্রদোষে প্রাকৃতজন এর ৮ম পর্ব। মৃগনাভিচূর্ণ রাগ উত্তেজনা। মৃগনাভিচূর্ণ রাগ উত্তেজনা প্রগাঢ়তর করতে পারে এবং শোনা যায় ক্ষেত্রবিশেষে রাগমোচন বিলম্বও করে থাকে। কিন্তু তারও শেষ আছে। একসময় ক্লান্ত দুই শরীরের সেদে শয্যা যখন সিক্ত প্রায়, তখন মায়াবতীর শরীরে যেন তার সমস্ত বিরহকালের ঘুম এসে নামল। তারপর আর কিছু জানে না সে। রাত্রির শেষ জামে যখন জাগল, তখন দেখে দ্বার অর্গলমুক্ত এবং বসন্ত দাস শয্যায় নেই। বাইরে তখনও ঘোর অন্ধকার। বন্য কুক্কুর সবে দু একটি ডাকছে। প্রথমে মনে হলো শারীরিক প্রয়োজনে হয়তো বসন্ত দাসকে বাইরে যেতে হয়েছে, কিন্তু সম্ভাব্য সময় অতিক্রান্ত হয়ে যাবার পরও যখন সে এলো না, তখন মায়াবতীর চিন্তা হতে লাগলো, মানুষটা গেল কোথায়। জননীকে ডাকবে কিনা এই চিন্তায় যখন সে দ্বিধান্বিতা, তখনই দেখল সন্তর্পণে বসন্ত দাস কক্ষে প্রবেশ করছে। কোথায় যাওয়া হয়েছিল সে জিজ্ঞাসা করে। ওই প্রশ্নে তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াবতীকে দেখে বসন্ত দাস তারপর বলে, বাইরে। স্বামীর ওই সংক্ষিপ্ত উত্তর মায়াবতীকে বিমূঢ় করে দেয়। শুধু উত্তরের সংক্ষিপ্ততাই নয়, দেখে স্বামীর মুখে বিচিত্র গম্ভীর একটি ভাব, যা পূর্বে সে কখনো দেখেনি। দ্বীপে তখনও তৈল ছিল। সে স্বামীর মুখপানে বারবার দৃষ্টিপাত করছিল। রাত্রিকালের আলিঙ্গনাবদ্ধ স্বামী রাত্রি বিগত হলেই কেমন করে অচেনা হয়ে যায় সে ভেবে পাচ্ছিল না। শুধু একটি কথা ওই মুহূর্তে তার স্মরণ হলো। কথাটি বিবাহরাত্রে মালিনী আই বলেছিল, দেখিস লো, পুরুষ বড় চঞ্চলমতি হয়, অঞ্চলে বেঁধে রাখিস যেন পলায়ন না করতে পারে। স্বামীর এক এক দিনের ওই প্রকার রহস্যময় অন্তর্ধান এবং আবির্ভাব তাকে স্বস্তিবিহীন করে তুলল। একদা যখন রাত্রির প্রথম জামে বসন্ত দাস চলে গেল এবং সারা রাত্রি ফিরল না, তখন মায়াবতী ভেঙে একেবারে লুটিয়ে পড়ল। সমস্ত রাত্রি সে কাঁদল, কিন্তু তখনও সে বাইরে ওই ব্যাপারটি কারো কাছে প্রকাশ করেনি। সারা রাতের রোদনে তার মুখে মলিন প্রচ্ছায়া দেখা দিয়েছিল। জননী উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলে সে সত্য গোপন করে বলল, শরীর অসুস্থ বোধ হচ্ছে মা, অন্য কিছু নয়। এবং ওই সময় পিতা সুখদেব একদা জানালেন, বৎসে, জামাতাকে বলো সে যেন ভিক্ষু ও যোগীদের সান্নিধ্য পরিহার করে। এমনিতে তো কায়স্থপল্লীর লোকেরা আমার প্রতি বিরূপ এবং বিধ্বস্ত। এখন ভিক্ষুদের সঙ্গে তার সৌহার্দ্যের কথা যদি কেউ সামন্তপতিদের গোচরে আনে, তাহলে আমাদের সবাইকে বিপদে পড়তে হবে। মায়াবতী সেদিন শয্যায় দুবাহু দিয়ে স্বামীর কণ্ঠ জড়িয়ে ধরে রাখল। মুহূর্তের জন্য নিদ্রা গেল না এবং বাহুবন্ধনও শিথিল করল না। বসন্ত দাস নিজেকে মুক্ত করার চেষ্টা করলে সে বাহুবন্ধন আরও দৃঢ় করল। বলল, আমি তোমাকে যেতে দেব না। মধ্যরাতে তুমি কোথায় যাও? ভয় আমার প্রাণ কাঁপে। পিপ্পুলিহাটের ঘটনাটির কথা তুমি জানো না? বসন্ত দাস যুবতী পত্নীর শরীরে সস্নেহে হাত বোলায়, বলে, দুশ্চিন্তার কারণ নেই মায়াবতী, আমি কোনো পাপ কর্মে লিপ্ত নই। তোমার পিতা আর মাতুলকে বলো, আমি যা করছি সকলের মঙ্গলের জন্যই করছি। কি কাজ করো তুমি? মায়াবতী জানতে চায়। সে কথা এখন নয়, সময় হলে বলবো তোমাকে। মায়াবতী মরমে মরে যায়। তার দেহ সৌষ্ঠব, তার সৌন্দর্য, তার যৌবন কোনো কিছুই স্বামীকে ধরে রাখতে পারছে না। তার দুচোখে এক অচেনা রহস্য। যখন বাইরে দৃষ্টিপাত করে, তখন মনে হয় যেন দিগন্ত অতিক্রম করে যাচ্ছে তার দৃষ্টি। যখন ভ্রুকুঞ্চিত করে, তখন মনে হয় না যে ওই জরেখা আর কখনো সরল হবে। সে সখী লীলাবতীকে জানায় ব্যাপারটা। বলে, সখী, আমার বড় ভয় করে। লীলাবতী হাসে, বলে, ভয়ের কিছু নেই। তোর পুরুষ বোধ হয় কোনো কারণে চিন্তাগ্রস্ত, তুই জেনে নে কি নিয়ে ও চিন্তা করে। মায়াবতী ওই রাত্রে স্বামীকে বিশেষ অস্থির দেখল। বারে বারে সে বাইরে যাচ্ছে। স্বামীর ওই ভাব দেখে একসময় সে স্বামীর দুই পা জড়িয়ে ধরে, বলে, তোমাকে বলতে হবে, তুমি কেন চঞ্চল হয়েছ? কেন তুমি চিন্তাগ্রস্ত আর অস্থির? বসন্ত দাসের বিরক্ত লাগে প্রথমে।
তারপর পদযুগলে স্ত্রীর কোমল বক্ষস্পর্শ, অশ্রুসজল নয়ন এবং বাহু দুটির সজোর আকর্ষণ তাকে কিঞ্চিৎ বিহ্বল করে দেয়। স্ত্রীকে সে দুহাতে তুলে এনে শয্যায় বসায়। তারপর তাকে আলিঙ্গনাবদ্ধ করে বলে, মায়া, তুমি আমার গোপন কথা জানতে চাও, কিন্তু প্রকৃত অর্থে আমার গোপন কোনো কথা নেই। পিপ্পলি হাটে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করি। আমি সেই ঘটনার পুনরাবৃত্তিতে বাধা দেবার চেষ্টা করছি। কিভাবে সে প্রশ্ন করো না, শুধু তোমাকে বলি তুমি বিশ্বাস করো। সম্মুখের কাল বড় ভয়ানক। আসন্ন ওই দুর্যোগের কালে অবিশ্বাস ও সন্দেহের অনুপ্রবেশ ঘটলেই আমরা ধ্বংস হয়ে যাব। বিশ্বাস আর ভালোবাসায় আমাদের সংযত এবং দৃঢ় হতে হবে। মায়াবতীর দেহ শিথিল হয়ে আসে। সে বসন্ত দাসের কথা প্রথমে বুঝতে পারে না। বক্ষের ভেতরে ভয় থরথর করতেই থাকে। তারপর স্বামীর মুখের ওই দুটি কথা তার মনে মুদ্রিত হয়ে যায়, বিশ্বাস এবং ভালোবাসা। আহা, কি সুন্দর কথা! মায়াবতীর চিন্তা ক্রমে সহজ হয়ে আসে। বিশ্বাস করি বলেই তো ভালোবাসি, আর যদি ভালোবাসতে পারলাম তাহলে তো আর কোনো ভয় নেই আমার। আমি তখন মুক্ত, নিঃসংকোচ এবং দায়হীন। বসন্ত দাস জানে যে তার আচরণ অনেকের কাছেই বিষদৃশ ঠেকছে। মায়াবতীর মাতুল দীনদাস বুদ্ধিমান লোক। তিনিই প্রায় ছায়ার মতো অনুসরণ করছে কয়েকদিন। গ্রামের অন্যান্য লোকদের কৌতূহলের ব্যাপারটাও তার অগোচর নয়। পিপ্পলিহাটের ঘটনাটি যেভাবে ত্রাস এবং আতঙ্কর সৃষ্টি করেছে, তাতে বৌদ্ধ ভিক্ষু দর্শন মাত্র তারা যে অস্থির হয়ে উঠবে, এতে আর আশ্চর্য হবার কি আছে। সে জানে ভিক্ষুদের সঙ্গে তার সংস্রব কেউ স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছে না, কিন্তু তার নিজেরও উপায় নেই। মিত্রানন্দের লোক বারবার আসছে। প্রত্যেকবারই তাদের একই কথা, আর সহ্য হয় না, তোমরা গ্রামবাসীদের জানিয়ে দাও আমরা যবন জাতিকে ডেকে আনতে চাই। প্রতিবার ওরা আসছে প্রস্তাব নিয়ে, আর প্রতিবারই বসন্ত দাস তাদের ফিরিয়ে দিচ্ছে। বলছে এখনো সময় হয়নি, মিত্রানন্দকে বলল সময় হলে আমিই সংবাদ দেব। মিত্রানন্দের লোকেদের সঙ্গে তার দীর্ঘ আলাপ হতে বসছে। বোঝাতে হচ্ছে যবন জাতি বহিরাগত, তারা এলে তুমি আমি কেউ থাকবো না। আর জানো, তারা শুধু রাজ্য জয়ই করছে না, ধর্মকে পর্যন্ত জয় করে নিচ্ছে। এই বড় চিন্তার কথা। এমতাবস্থায় আমাদের চিন্তা করা উচিত আমরা কি করব। এক সন্ত্রাসের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যদি আমরা আরেক সন্ত্রাসের মধ্যে নিপতিত হই, তাহলে সেটা কোনো কাজের কথা নয়। বসন্ত দাসের কথায় ভিক্ষুরা নীরব থাকে। শুধু অপলক চক্ষুর স্থির দৃষ্টি মেলে রাখে বসন্ত দাসের মুখের ওপর। বসন্ত অনুমান করে তার যুক্তি শ্রোতারা গ্রহণ করছে না, কিন্তু তবু সে হতোদ্যম হয় না। যতদিন পারে ভিক্ষুদের উদ্দেশ্য সিদ্ধ বিলম্বিত হতে হবে, এই বিষয়ে সে আশাবাদী। কারণ মিত্রানন্দ তার সুহৃদ বন্ধু এবং সে বসন্তকে বিশ্বাস করে। প্রতিদিন অপরাহ্নে সে নদী তটে ভ্রমণ করে। কখন যে ভিক্ষুরা আসবে তার স্থিরতা নেই, তাই তাকে নদী তটে আসতে হয়। তার চপল স্বভাব এখনও আছে। বালক ও কিশোরদের সঙ্গে সে এক একদিন ক্রীড়ায় মত্ত হয়। দণ্ডগুলি ক্রীড়ায় তার পারদর্শিতার কথা ইতিমধ্যে গ্রামের কিশোর ও বালকদের মধ্যে প্রচারিত হয়ে গেছে। সুতরাং সে নদী তটে এলেই বালকদের মধ্যে উল্লাস দেখা যায়। আজ সে নদী তটে এসে দেখল বালকরা বিমর্ষ মুখে বসে আছে। কি সংবাদ? সে সন্ধান নিয়ে জানল যে দ্বীপ্রহরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। ঘটনাটি সামান্য, কিন্তু মানুষের অনুদারতা এবং ক্রোধ সামান্য ঘটনাকে প্রকাণ্ড করে তুলতে পারে। ঘটনাটি হাস্যকর কিঞ্চিত। দ্বীপ্রহরে অভিরাম উপাধ্যায় স্নানে এসেছিলেন। তার অবয়ব শীর্ণাকার এবং মস্তকে একটি সুন্দর ইলুপ্তি বিরাজমান। তার তৈলসিক্ত ইলুপ্তিটি কখনো কখনো দর্পণের কাজ করে। তিনি যখন নদী জলে নেমে প্রথম ডুবটি দিয়ে সূর্যস্তব আরম্ভ করেছেন, শ্লোকের প্রথম চরণটি উচ্চারণ হয়েছে কি হয়নি, ওম জবাকু সুমশঙ্কাশ পর্যন্ত বলেছেন মাত্র, ওই পর্যন্ত বালকদের দণ্ডপ্ররিথিত গুলিটি তীর বেগে ছুটে এসে তার মস্তকের ইন্দ্রলুপ্তিটিতে আঘাত করে। আঘাতটির তীব্র ক্ষত সৃষ্টি হয় এবং রক্তপাত হয়। উপাধ্যায় মহাশয় কুপিত হন। উপবিদ ধারণ করে বালকটি এবং তার চতুর্দশ পুরুষকে অভিসম্পাত করেন। তাতেও তার ক্রোধ প্রশমিত হয় না। বালকটিকে তিনি ধরে নিয়ে যান নিজ গৃহে।
সেখানে তাকে যথেষ্ট প্রহার করা হয়। ঘটনার সেখানেই সমাপ্তি হয়নি। শোনা যাচ্ছে বালকটির পিতা ব্রাহ্মণ রক্তপাতের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। বসন্ত দাস মলিন মুখ বালকদের কোনরূপ সান্ত্বনা দিতে পারে না, কারণ বিষয়টি অতিশয় স্পর্শকাতর। সে বহিরাগত, তার কোনো প্রকার হস্তক্ষেপ ঘটলেই ব্যাপারটি ভিন্ন আকার ধারণ করবে। সে বালকদের সঙ্গ ত্যাগ করে ভাসমান নৌকাগুলির দিকে অগ্রসর হল। বসন্ত দাস বলিষ্ঠ, তাই যুবা পুরুষ। পুনর্ভবা তীরের উচ্চভূমিতে সে দাঁড়িয়েছিল। তার উন্নত দেহের প্রতিচ্ছায়া নদীবক্ষে এসে পড়েছিল। পুনর্ভবার স্রোতে জল এখন গৈরিক বর্ণ। উত্তর দেশে সম্ভবত কোথাও বৃষ্টি হচ্ছে, তবে তাই জলের ওই রূপ। ওই গৈরিক বর্ণের জল এখন কিছুদিন ক্রমান্বয়ে আসতেই থাকবে। নদী তীরে একত্রে একটি ক্ষুদ্র নৌবিথি ভাসমান। নৌকাগুলিতে নানান পণ্য সম্ভার। সম্ভবত এরা এখানে রাত্রি যাপন করবে। রাত্রিকালে দস্যুর ভয়, তাই এই ব্যবস্থা। বসন্ত দাসের হাসি পায়। মানুষ বড়ই সহজ সরল। পথে দস্যু যা হস্তগত করে সে আর কতটুকু। পক্ষান্তরে যুগ যুগ ধরে নিজ নিজ গৃহে অপহৃত হয়ে চলেছে তারা। গ্রামপতি নেয়, রাজপুরুষরা নেয়, ব্রাহ্মণরা নেয়, কায়স্থরা নেয়। কে তাদের শ্রমলব্ধ উপার্জনের অংশ নেয় না? আশ্চর্যের বিষয়, এই চিন্তাটুকু মানুষ করতে চায় না। সে ওই সময় শুনল নৌকার এক বণিক ডাকছে, মহাশয় কি এই গ্রামবাসী? কেন, কি প্রয়োজন? বসন্ত দাস ঘুরে দাঁড়ায়। না, জানতে চাইছিলাম। বণিকটি ইতস্তত করে বলে, এই নদী তীর নিরাপদ তো? দস্যুবৃত্তি হয় না তো? বসন্ত দাস হাসে, বলে, আপনি বড় কৌতুকের কথা বললেন। আমি এই গ্রামবাসী আর আমাকেই জিজ্ঞাসা করছেন আমি দস্যুবৃত্তি করি কিনা? না না, আমি তা বলিনি। লোকটি অতিশয় বিব্রত বোধ করে। আপনারা এখানে নির্ভয়, বসন্ত দাস তাদের আশ্বাস দেয়। বলে, এই গ্রামে কোনো দস্যু নেই। তবে আপনারা কি অধিক দূর যাবেন? না মহাশয়, আমরা নবগ্রাম হাটে যাব। পথিমধ্যে শুনলাম ওদিকে নাকি রাজার সৈন্যদের প্রাদুর্ভাব ঘটেছে। কি ঘটনা এখনো কিছু বুঝতে পারছি না। আপনি কি কোনো সংবাদ জানেন? নিকটবর্তী নবগ্রামেও কোনো ঘটনা ঘটেছে? বসন্ত দাস স্মরণ করার চেষ্টা করে। এমন কোনো ঘটনার কথা তো সে শোনেনি। তার একবার মনে হলো পিপ্পলিহাটের ঘটনাটি বর্ণনা করে, কিন্তু পরক্ষণেই চিন্তা করে, কি প্রয়োজন অহেতুক নিরীহ লোককে চিন্তাগ্রস্ত করে। সে বলে, আপনারা নির্ভয়ে থাকুন, এখানে সকলেই নিরাপদ। নিরাপদ হলেই ভালো। আমরা ক্ষুদ্র ব্যক্তি, সামান্য কিছু উপার্জন করতে পারলেই গৃহের সন্তান গৃহে ফিরে যেতে চাই। আপনি আমাদের নিশ্চিন্ত করলেন, আপনাকে ধন্যবাদ। লোকটি হয় ভয়াতুর নতবা বাচাল, হয় ভয় নয় তোষণ। এছাড়া কি মানুষের স্বাভাবিক আচরণ হতে পারে না? বসন্ত দাস বিরক্ত হয়ে লোকটির অতিমাত্রায় শিষ্ট আচরণ দেখে। তার মনে হয় এ তো দাসের আচরণ। কতকাল মানুষ কেবলই দাসত্ব করে যাবে? মনুষ্য জন্মের অর্থই কি দাসত্ব? ভয় আর সন্ত্রাস কি চিরকাল মানুষকে দাস করে রাখবে? এরা কি বারেকের জন্য সংঘবদ্ধ হতে পারে না? বোঝে না কি যে সংঘবদ্ধ বাহুবল কি বিপুল ও প্রচণ্ড শক্তি ধারণ করতে পারে? বারবার প্রশ্নটি তার মনে আলোড়িত হতে থাকে। সন্ধ্যা সমাগত প্রায়। দূরে বেণুধ্বনি শোনা যায়। বসন্ত দাসের নিজ অভিজ্ঞতার কথা স্মরণ হয়। পূর্বদেশের গ্রামগুলিতে সে ভ্রমণ করেছে বন্ধু মিত্রানন্দের সঙ্গে। প্রাচীন পুণ্ড্র নগরীতেও সে গিয়েছিল। সর্বত্রই তার এক অভিজ্ঞতা। রাজশক্তি প্রজাপীড়ন ছাড়া অন্য কাজে কোথাও ব্যবহৃত হয় না। এই রাজশক্তি যে প্রকৃতপক্ষে দুর্বল, এই সত্য কেউ স্বীকার করে না। তারা শুধু মহারাজ লক্ষণ সেনদেবের হস্তিবাহিনী, অশ্ববাহিনী এবং পদাতিকের সংখ্যাটি দেখে ভয় পায়। তারা আর কিছুই দেখতে পায় না। ওই সময় সে একটি বালককে দ্রুত ছুটে আসতে দেখল। বালকটি দ্রুত নিকটে এসে জানালো, আপনি এখানে? ওদিকে আপনার সন্ধান করা হচ্ছে। কেন? বসন্ত দাস অবাক হয়। সামন্ত হরিসেনের গৃহ থেকে দুজন প্রহরী এসেছে। তারা আপনাকে সামন্ত গৃহে নিয়ে যেতে চায়। বসন্ত দাস চমকিত হল, কিন্তু বালকটিকে বুঝতে দিল না। বলল, তুমি গৃহে যাও, আমার সঙ্গে যে তোমার সাক্ষাৎ হয়েছে এই কথাটি প্রকাশ করো না।
অতঃপর বসন্ত দাস নিজেকে প্রশ্ন করে সে ঘনায়মান অন্ধকার, নদীর ছলচ্ছল স্রোতধারা এবং নক্ষত্রের দিকে দৃষ্টিপাত করে সে কয়েকবার এবং নিজেকে বলে, এইবার তাহলে তোমাকে জীবনের সম্মুখীন হতে হচ্ছে। তুমি না সংঘর্ষ চাইতে না? তুমি না হিংসা প্রতিহিংসা উভয়ের নিবৃত্তি চেয়েছিলে? বলেছিলে যবন জাতিকে আমন্ত্রণ জানানো অনুচিত। এখন তুমি কি করবে? অন্ধকার ঘনিয়ে আসছিল। বসন্ত দাস স্থির করল আপাতত সে পুনর্ভাবার পরপারে আশ্রয় নেবে না। হরিদাসের সঙ্গে সাক্ষাতের কোনো বাসনা নেই তার। ওই সময় আকাশের নক্ষত্রমালায় সে প্রিয়তমা পত্নী মায়াবতীর মুখখানি দেখতে চাইল, কিন্তু দেখল শুধু মায়াবতী নয়, আরও একটি মানবীর মুখ সে দেখতে পাচ্ছে। সে বুঝল বালগ্রামের মন্দিরদাসী কৃষ্ণাকে বিস্মৃত হওয়া অত সহজ নয়। শুনছিলেন প্রদর্শী প্রাকৃতজন উপন্যাসের ৮ম পর্ব। আমাদের গল্পপাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।